এই যে আপনাদের দীর্ঘ সমর্থন থাকার পরেও শুধুমাত্র কি গণতান্ত্রিক স্বার্থে নাকি নতুন কালচারের জন্য আপনারা ছোট ছোট দলগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন? কিন্তু আসলেই কি মানে এখন যে নতুন হাইপ উঠেছে যে বিএনপি মাঠে ঘাটে পথে প্রান্তরে যে অবস্থান নিয়েছে সেই অবস্থানটা বিএনপিকে পিছিয়ে দিচ্ছে? না, এখানে ধরেন বিএনপি কি পিছাচ্ছে না, বিএনপি তার ওই যে মানে মাওলা ভাইয়ের যে রনি ভাইয়ের যে পার্সেন্টেজটা করা, এই পার্সেন্টেজটা ঠিক জায়গায় আছে। আওয়ামী লীগ বিএনপি ইলেকশন করলো, এই পার্সেন্টেজ দিয়ে বিএনপি জিতত, পার্সেন্টেজ নড়ে নাই। তবে হয়তো এই এক বছরে শেখ হাসিনার পতনের পরে অর্থাৎ শাসকের পতনের পরে কিছু ভুলভ্রান্তি নেতাকর্মীদের হতে পারে। সেটাকে আপনাদের আমরা যথেষ্ট শাস্তি পদক্ষেপ নিয়েছি, সেই কারণে কিছুটা মানুষের মুখে আলোচনা আছে। আর জামাত ইসলাম একটা তিলকে তাল বানানোর নাটকীয় ভূমিকায় রপ্ত, যার জন্য সে খুব বেশি সাউন্ড হচ্ছে যে জামাত ইসলাম বিএনপিকে এত বেশি কর্মীদেরকে কালার করছে নিজেদের পক্ষে আনার জন্য। যেমন নারীদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছে, আপনি পাল্লাকে ভোট দিলেই বেহেশতে যাবেন, বেহেশতের টিকিট দিচ্ছে। আবার আমির হামজা, মৌলানা হুজুর আমির হামজা বলছে 18 কোটি মানুষের নামাজ পড়লে যে সোয়াব, দাড়িপাল্লায় ভোট দিলে তার থেকে বেশি সোয়াব। তাহলে তো আমার নামাজ না পড়লেও চলে, আমি দাড়িপাল্লায় ভোট দিয়ে দেবো। এই প্রশ্নে যদি আমি প্রশ্ন করি যে মুজাহিদি সাহেব, নিজামী সাহেব, আজকের সভাপতি ডক্টর শফিক সাহেব, ওনারা যে নিজেরা দানের শীষে ভোট দিল এবং দানের শীষের মার্কায় নিয়ে ইলেকশন করলো, ওনারা কি দোজগে যাবে? এটা আমার অবশ্যই ওনাদের কাছে প্রশ্ন। এখন প্রশ্ন হলো ওদেরকে আমরা এত কাউন্ট করছি কেন? এটা হলো, এটা আমাদের রাজনৈতিক কালচার চেঞ্জ করার চেষ্টা করছি আমরা। আমাদের নেতা তারেক রহমান চাচ্ছে কোনোভাবেই পূর্বেকার রাজনীতির কালচারে দেশের রাজনীতি চলবে না। আমরা ইয়াং জেনারেশনকে প্রায়োরিটি দেব, আমরা মেধাকে প্রায়োরিটি দেব, আমরা সবাইকে সমীহ করব, ছোটদেরকেও আমরা বড় মনে করে সম্মান করে কথা বলবো। আমার প্রতিপক্ষকেও আমি অপদস্থ করে কথা বলবো না। যেটা আপনার সাম্প্রতিক বিবিসি বাংলার সাথে আমাদের চেয়ারম্যানের আপনার ইন্টারভিউ দেখেছেন, একটা শব্দ যদি কেউ বের করতে পারেন যে তার ওই শব্দ দিয়ে তারেক রহমানের সমালোচনা করার সুযোগ আছে, তিনি সেটা করেননি। একবারও আওয়ামী লীগ হাসিনা শব্দটা নাম নেননি, আঘাত করেননি। যেভাবে শেখ হাসিনা বলেছিল অখ্যাত মেজর, 400 টাকার মেজর, যেভাবে খালেদা জিয়াকে কথায় কথায় শেখ হাসিনা গালি দিয়েছিল, গালি দিত, এখনো বা দিচ্ছে, তারেক রহমান কিন্তু খালেদা জিয়া কিন্তু সেদিকে নাই। এই জন্যই আমরা ছোট হোক বড় হোক সবাইকে আমরা খুব সমীহ করছি দল হিসাবে, মানুষ হিসাবে। এটা আমাদের পলিসি চেঞ্জ করেছি। আগের কালচারের রাজনীতি আমরা করব না। আমাদেরকে নিউ জেনারেশনের সাথে, নিউ সময়ের সাথে, নতুন প্রজন্মের সাথে, নতুন সভ্যতার সাথে তাল মিলিয়ে আমরা রাজনীতি করব। যার জন্য আমরা সাকিকে গুরুত্ব দেব, আমরা মান্না ভাইকে গুরুত্ব দেব, তাদের ভোট থাকুক বা না থাকুক। আমরা মানে বাম ছোট ছোট দলগুলোকে আমরা সম্মান জানাবো, তাদের সাথে আমরা জোট করব, প্রয়োজনে তাদেরকে আমরা সিট দেব। আমাদের নেতা বলছে জাতীয় সরকার গঠন করবে, আমরা এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি এগুলোকে নিয়েই আমরা জাতীয় সরকার করব। অতএব সেই ক্ষেত্রে আমরা কারো ভয়ে ভীত হয়ে মানে কথা বলছি না। জামাতের ভয়ে অথবা হাত ফাঁকা ইসলামিক শাসনতন্ত্র এইসবের ভয়ে আমরা ভীত হয়ে কথা বলছি না। ওদেরকে সমীহ করছি এ অর্থে নয়, ভদ্রতা দেখাচ্ছি, ভদ্রতা দেখাচ্ছি, সমীহ না, ভয়ও না। গোলাম মোল্লা রনি একেবারে বিষয়টা বলবেন কিনা, যে একেবারে কথা কিন্তু এসছে, আলোচনাও হচ্ছে। আমি বুঝতে পারছি, আর আমি মানে তার কথা সে তার অ্যাঙ্গেল থেকে বলেছে, আমি এটাকে একটু কমপ্লিমেন্ট করি। কমপ্লিমেন্ট করেন প্লিজ। কমপ্লিমেন্ট করি এভাবে বোঝার চেষ্টা করি। আমরা খুব সবাই পড়েছি হজরত সুলাইমান আলাইহিস সালামের একটা বিখ্যাত বিচার। তার দরবারে 2 মহিলা এসে একটি সন্তানের মাতৃত্ব দাবি করলো যে আমি এই সন্তানের মা। দুজন এমনভাবে কান্নাকাটি হইহুল্লোড় করলো, কেউ বুঝতে পারছিলেন না যে আসলে সন্তানটার সত্যিকার মাকে। তো যখন বলা হলো যে ঠিক আছে সন্তানটা ভাগ করে অর্ধেক দিয়ে দাও, তখন যে সত্যিকার মা সে বলে যে আমার সন্তান দরকার নেই, ওনাকে দিয়ে দাও। এখন এখান থেকে আসেন বাংলাদেশে। এই বাংলাদেশের মালিকানাটা কি? মালিকানাটা হলো নির্ধারিত হয়েছে
মুক্তিযুদ্ধের মাধ্যমে। আর মুক্তিযুদ্ধের সপক্ষের বৃহত্তম শক্তি হলো বিএনপি, আওয়ামী লীগও একটা শক্তি। ফলে এই দেশ নিয়ে যখন একটা মালিকানা আসে, কথাবার্তা আসে, অধিকারের ব্যাপার আসে, মুক্তিযোদ্ধাদের দল বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে যারা মুক্তিযোদ্ধার দেশপ্রেমিক আছে তাদের মধ্যে যে হৃদয়ের স্পন্দন হয়, এটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিয়ামত পর্যন্ত তার এবং তাদের যে পরবর্তী প্রজন্ম অর্থাৎ সন্তান নাতি পুতি যারা আসবে তারা কখনো এই ভালোবাসাটা ফিলিংসটা বাংলাদেশকে নিয়ে কখনো করতে পারবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, যেটা আমি এখন মূল প্রসঙ্গে আসবো, যে ওয়াদুদ ভাই যেটা বললেন বা আপনি যেটা প্রশ্ন করলেন যে কেন বিএনপি ছোট ছোট দলকে প্রিভিলেজ দিচ্ছে। যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ না থাকার কারণে এখন এই পুরো ভূখণ্ডের মালিকানা, দায়িত্ব, কর্তব্য এটা চলে আসছে বিএনপির উপর। সে চিন্তা করছে যে আমার কোনো ভুলে, আমার কোনো ত্রুটিতে যদি এই দেশের ন্যূনতম স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষতি হয়, গণতন্ত্রের ক্ষতি হয়, তাহলে এই যে 35% লোক আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, ধানের শীষ দেখলে আমাদের এলাকাতে হলো কি, এই যে দেখেন না ভাইব তুলে বিভিন্ন লোক, আসল ব্যাপার হলো কি, ধরেন একটা এলাকাতে 4-5জন প্রার্থী আছে, বিএনপির 4জন, আওয়ামী লীগের 4জন প্রার্থী, খুব গালাগালি, অমুক ভোট দেবই না, এইবার যদি অমুকের মনোনয়ন না দেয়, কিন্তু আলটিমেটলি যে ধানের শীষ নিয়ে যায় দেখা যাচ্ছে যত অভিমান ভুলে তাকে সিল পিটায়। ফলে এই যে দেখেন এখন অনেক লোক বিএনপিকে গালাগালি করছে, বিএনপি চাঁদাবাজ, অমুক অমুক অমুক, তারা গালাগালি করছে, এটা সত্য। কিন্তু একটা সিঙ্গেল লোক আপনি পাবেন না 100 কোটি টাকা দিয়ে বিএনপির এরকম একজন ভোটারকে আপনি দাড়িপাল্লাতে ভোট দেওয়াতে পারবেন। এটা বাংলাদেশের কালচারে নেই, এটা হয় না। বিএনপি তো সাধারণ ভোটারদের মধ্যে একটা বিএনপি সাধারণ ভোটার দরকার নাই তো। বিএনপির যেটা দরকার হলো এখানে দলটা তো, এই যে দেখেন আওয়ামী লীগ এত নির্যাতন করেছে, বিএনপির একটা লোক আওয়ামী লীগে গেছে, একটা ভোট গেছে, যায়নি, তারা তাদের মতো রাগ হয়ে আছে। এখনও ধরেন অদূর সাহেবকে পছন্দ হচ্ছে না, রনি সাহেবকে পছন্দ হচ্ছে না, তাদেরকে টনি সাহেবের পছন্দ বা আরেকজনের পছন্দ, কিন্তু মার্কাটা তো ধানের শীষ। তো কাজেই তারা শেষ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পেলে অবশ্যই সেটা ধানের শীষে দেবে। এটা হলো আমাদের কালচার। এর বাইরে আপনি আনতে পারেন, সিল পিটাতে হবে, ভোট বাক্স করতে হবে, ভোট বিএনপির সমর্থন নির্দিষ্ট 35%, এর বাইরে আওয়ামী লীগ আছে এবং সাধারণ ভোটার বলে একটা কথা আছে। আওয়ামী লীগের লোকজন এখানে আসবে না, এখানে বাধ্য। আওয়ামী লীগের আপনি 35% ভোট দিতে আসবে না? আওয়ামী লীগের 35% নাই তো এখন। আওয়ামী লীগের এখন বললাম তো যে বিরোধে আছে আপনার 30%। তো 30%-এর মধ্যে আপনি যদি কাউন্ট ধরেন, অর্থাৎ ভোট কেন্দ্রে যদি অংশগ্রহণের কথা চিন্তা করেন, তাদের হয়তো 5% লোক ভোট কেন্দ্রে আসার জন্য ইন্টারেস্ট ফিল করবে। আর বিএনপি যে 35% আছে তাদের মধ্যে 30% লোক ভোট কেন্দ্রে আসার সর্বোচ্চ চেষ্টা করবে। ফলে এখানে কাউন্টিংয়ের ভোট। এরপরে ধরেন আমাদের দেশে 20% ভোট আছে যারা কোনো দল করে না, কোনো দল করে না, কিচ্ছু না, ভাসমান ভোটার। এই 20% যারা ভোটার আছে তারা প্রার্থীকে দেখবে, শুনবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো কেউ বাংলাদেশে ভোট নষ্ট করতে চায় না। তারা দেখে যে যারে দিলে তাকেই দেবে, ভোট পচায় না আর কি, কখনো ভোট পচায় না। থার্ডলি হলো এমপি গ্রেড এত সোজা না। লেদু গেদু ধলা মধু যদু কখনো জীবনে কোথাও এমপি হয়নি। এমপি হওয়ার জন্য আপনার একটা পারিবারিক ঐতিহ্য লাগবে, জনগণের জন্য আপনার কন্ট্রিবিউশন লাগবে। সারাদিন দোয়া দুরুদ তসবিহ তাহলিল দিয়ে যদি এমপিগিরি হইতো তাহলে মাইজ ভান্ডার সারা বাংলাদেশের সব সিট পাইতো। চট্টগ্রাম অঞ্চলে 38 পাইতো, পুরো বাংলাদেশে 38 পাইতো, 2 কোটি লোক তাদের ভক্ত মুরিদ আছে। এগুলো কাজ হয় না। ভোট এখানে যেটা আছে কি, একজন যারা এবারই প্রথম ধর্মকে যেভাবে নির্বাচনে ব্যবহার করা হচ্ছে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। আপনি ওনার পাশের এলাকা ধরেন বদি, বাংলাদেশে সারা দেশে বদির খুব বদনাম না, বদনাম। আপনি তার এলাকাতে গিয়ে দেখেন সে কতটা জনপ্রিয়। ইলেকশনটা বদি দেখেন, বদির ভাই, বদির বউ, বদির বাবা, বদির মা, প্রত্যেকটা লোক যারে দাঁড়া করে দেন সেই ওখানে এমপি হয়ে আসবে। এর কারণ হলো ওই এলাকার যে সাধারণ রোহিঙ্গা থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে তাদের যে গত 100 বছরের পারিবারিক ইন্টারাকশন, সেখানে গিয়ে হামিদুর রহমান আজাদ কিছুই করতে পারবে না। সারা বছরে 15 বছর পালাই ছিল, কোনোদিন খোঁজ নাই, খবর নাই, হাসপাতালে ভর্তি দেয় নাই, হঠাৎ গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করতেছে। আমি জাস্ট আমার বন্ধু হামিদুর রহমান আজাদ ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, আমি উদাহরণ দিলাম। কিন্তু ফর মি, ধরেন আমরা যারা রাজনীতি করি, এখন আমার মামা 1954-এর এমপি, চাচা এমপি, চাচি এমপি, শ্বশুর এমপি, বংশ পরম্পরায় আমরা 3-4টি নির্বাচনী এলাকাতে যে কাজগুলো করে আসছি, আমাদেরকে আপনি দায়িত্ব দেন বা না দেন, ঢাকা মেডিকেলে আমাদেরকে প্রতি মাসে 10-12 বার যেতে হয়। আমাদেরকে ওই প্রতি ওক্তে 2-4 জন মেহমান নিয়ে খেতে হয়।
আমাদের আয়ের একটা বিরাট অংশ জনগণের জন্য দিতে হয়। যখন এমপি ছিলাম না তখনও দিয়েছি, যখন এমপি ছিলাম তখনও দিয়েছি, আর এখনও দেই। এখন জামাতের মধ্যে কি হচ্ছে বা চরমোনাইয়ের মধ্যে কি হচ্ছে, আপনি গিয়ে দেখেন তো বাংলাদেশের কোনো একটা জায়গাতে আপনি একজন চরমোনাইয়ের একজন নেতার নাম দেখেন তো, আপনি বিএনপিতে বা আওয়ামী লীগে সারা বাংলাদেশে এমপি হওয়ার মতো অন্তত 3000 ক্যান্ডিডেট আছে, আপনি এদের মধ্যে 300 ক্যান্ডিডেট বের করেন তো। আর 300 ক্যান্ডিডেটের মধ্যে বের করে এনে আপনি পাশাপাশি তাদের একটু বলেন যে যাও তো তোমরা একটু শামীম ওসমানের সাথে খেলে আসো, বদির সাথে খেলে আসো, পাহাড়ে গিয়ে আব্দুল ওয়াদুদের সাথে একটু খেলে আসো, যান ওনার সাথে একটু গিয়ে জামাতের আমিরকে খেলতে বলেন, গিয়ে তার এলাকাতে গিয়ে আসেন। এই যে এখন যেটা করতে বলেন, উনি একটা মিছিল নিয়ে যাবে, উনি একটা মিছিল নিয়ে যাবে, দেখেন কী অবস্থা হয়। আমার এলাকা থেকে একটু ওইভাবেই করতে বলেন। মানে আসলে হয় কি যে এখান থেকে পত্রপত্রিকা মিডিয়ার যে কল্যাণ, আমরা যারা মাঠে রাজনীতি করি দীর্ঘদিন যাবৎ, আমরা রিয়েলিটিটা বুঝি, বাস্তবতা বুঝি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো এখন নেতৃত্ব যাদের হাতে আছে বা এই মুহূর্তে যারা ভাইব করছে, দেখেন তো এরা কেউ কিন্তু এমপি হয়নি। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো আপনি ধরেন মান্না ভাই খুব বড় মানে নেতা, বা এখন ধরেন হাসনাত সার্জিস খুব বড় নেতা, কিন্তু পার্লামেন্ট নির্বাচন করে এমপি জিতে এসে 5-10 বছর 10 বছর দায়িত্ব পালন করার পরে আবার জনগণের কাছে ফিরে যাওয়া, এটা যে কত বড় একটা ডেঞ্জারাস খেলা। যারা 3বার 4বার 5বার ইলেকশন করে এমপি হয় তারা বুঝে, এর বাইরে কেউ বুঝবেন না, কখনো বুঝবেন না। ফলে এখন এই যে বাতাস দেখছেন, এ হলো সেই যাত্রা মঞ্চের বাংলা বিহার উড়িষ্যার নবাব, আজ আমি তোমাকে কথা দিলাম আলেয়া আর তোমার সাথে কখনো বেইমানি করব না, এই পর্যন্তই। সকালবেলা আলেয়াও নেই, আর সেই বাস্তবতাও নেই। সিরাজউদ্দৌলাও নেই।